আমরা অন্তর্বর্তী সরকারকে বলি, আপনারা এমন একটা ঐতিহাসিক সময় দায়িত্ব পালন করছেন যখন আপনাদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন কোন পদক্ষেপ নেবেন না যাতে রাজনৈতিক দল সাথে সরকারের দূরত্ব সৃষ্টি হয়। যদি রাজনৈতিক দলের সাথে সরকারের দূরত্ব সৃষ্টি হয়, এই দল যাদের সম্মতির ভিত্তিতে দাঁড়িয়ে আছে তাদের সাথে দূরত্ব তৈরি হলে সরকারের কিন্তু পায়ের তলায় মাটি থাকে না। কাজেই সরকারকে এই জনগণের সমস্ত প্রতিনিধি যারা, তাদেরকে নিয়ে এই রাজনৈতিক উত্তরণ শেষ করতে হবে, আগামী নির্বাচন সম্পন্ন করতে হবে এবং সেই পুরো প্রক্রিয়াটিকে ফ্যাসিলিটেট করতে হবে। আমরা শুরু থেকে বলেছি এই অভ্যুত্থান সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে হয়েছে। ছাত্রদের অগ্রণী ভূমিকা আমরা স্বীকার করি, কিন্তু বাংলাদেশে ছাত্র শ্রমজীবী মানুষ, তরুণরা এবং তাদের অভিভাবকরা, দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, শিশু, নারী, বাঙালি, আদিবাসী, হিন্দু, মুসলমান, প্রত্যেকেই জীবন দিয়েছেন, প্রত্যেকেই লড়াইয়ের মধ্যে ছিলেন। বাংলাদেশটাই যেন মাটি ফুঁড়ে নতুন করে জেগে উঠেছিল। এই বাংলাদেশের যে ঐক্য, সেই ঐক্যটা আমাদের ধরে রাখা দরকার। এখানে কোন সিদ্ধান্ত কেউ এককভাবে নিতে পারেন না, কারো সিদ্ধান্ত কারো পুরোটার উপর চাপিয়ে দিতে পারেন না। এইটার পদ্ধতিগত জায়গা হবে কনসেনসাস, সমঝোতা, ঐক্যমত্য। কেননা এখানে বিভিন্ন শক্তি এক জায়গায় হয়েছে। জনগণের যে ঐক্য, সেটা কিভাবে প্রকাশিত হয়? জনগণকে যারা নানা দিক থেকে প্রতিনিধিত্ব করে, বিভিন্ন রাজনৈতিক দল করে, শ্রেণী পেশার সংগঠনগুলো করে, সিভিল সমাজের প্রতিনিধিত্ব করে, সর্বোপরি আমাদের ছাত্র সমাজ, তারা করে। কাজে সকলের প্রতিনিধিত্ব, সকলের মধ্যে একটা কনসেনসাসের ভিত্তিতে, সমঝোতা এবং ঐক্যমত্যের ভিত্তিতে আমাদেরকে এই রাজনৈতিক উত্তরণ পর্ব শেষ করতে হবে। এইটা এই সরকার ফ্যাসিলিটেট করার কাজ। সেখানে কোনো ভুল ত্রুটি হলে বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা। কাজেই সরকারকে সবসময় সতর্ক থাকতে হবে। সরকার সতর্কভাবে যদি ঐক্যমত্যের কাজটিকে ফ্যাসিলিটেট করে করে এগিয়ে নিয়ে যায়, তাহলে বাংলাদেশে এখন পরিষ্কারভাবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হওয়া সম্ভব কোন কোন সংস্কার নির্বাচনের আগেই সম্পন্ন করা যাবে, সেটা করতে কতদিন সময় লাগবে, তার মধ্যে দিয়ে নির্বাচন কোন মাসে কোন তারিখে হবে, এই পুরো রোডম্যাপটি আগামী কিছুদিনের মধ্যেই তৈরি করা সম্ভব। সব সংস্কার নির্বাচনের আগে সম্ভব না। কেননা সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কার করতে হলে নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে। সে কারণে দেখেন, নির্বাচনের জন্য যেমন সংস্কার দরকার, তেমনি সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন দরকার। যারা নির্বাচন আর সংস্কারকে পরস্পর বিরোধী দাঁড় করাচ্ছেন, তারা ভুল করছেন। নির্বাচন এবং সংস্কার একই বিষয়। কেউ নির্বাচন আগে চাইছেন, কেউ পরে চাইছেন, এবং দুজনই সংস্কারের নানান রকম ব্যাখ্যা দিচ্ছেন। এটা আসলে যথার্থ হচ্ছে না। বরং যথার্থ জিনিসটা হচ্ছে নির্বাচনের আগে যে সংস্কারগুলো সরকার, সেটা নির্বাচনের জন্যই দরকার। আবার পুরো সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে গেলেও আমাদেরকে একটা নির্বাচন লাগবেই। এবং সেই নির্বাচনের জায়গাতে যাতে আগামী দিনে সংবিধান সংশোধন সংস্কারটা কেবলমাত্র এই পঞ্চদশ সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, সপ্তদশ সংশোধনীর মতো না হয় যে আদালত চাইলে বাতিল করে দিতে পারে। আপনারা দেখেছেন না, ত্রয়োদশ সংশোধনী করা হয়েছিল, পঞ্চদশ সংশোধনী এসে ত্রয়োদশ বাতিল করে দিল। আদালত বাতিল করে দেয়নি। আবার এখন পঞ্চদশ সংশোধনীকে আংশিকভাবে আদালত বাতিল করে দিয়েছে না? তাহলে আমাদের সংবিধান সংশোধন কি এইরকম অষ্টাদশ, ঊনবিংশ এইরকম সংশোধনী হবে, আর সেটাকে পরবর্তীতে কোনো আদালত বাতিল করে দেবে? সেই রকম ব্যবস্থা যাতে না হয়, তাহলে আগামী নির্বাচনটা হওয়া উচিত সংবিধান সংস্কার সভার নির্বাচন। সংস্কারটা হবে জনগণের সম্মতির ভিত্তিতে, এবং সংস্কারকৃত সংবিধান হবে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ। আগে সেই সংবিধান যাতে আর আদালতের বাতিল করার কোন সুযোগ না থাকে। আদালতের কাজ হবে সেই সংস্কারকৃত সংবিধান যেটা জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ, তার সুরক্ষা দেওয়া, তার অভিভাবকত্ব করা। সেই জায়গা আগামী নির্বাচন হওয়া দরকার। কিভাবে সেটা হতে পারে, সকল রাজনৈতিক দলগুলো আমরা কিভাবে সেই জায়গায় আসতে পারি, ঐক্যমত্যের জায়গা তৈরি হতে পারে, এটাই আজকের দিনের তরুণদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তরুণরা যখন রাজনৈতিক চিন্তা করবে, বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে গেলে সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ হবে, সত্যিকার গণতান্ত্রিক বন্দোবস্ত হবে, একজন তরুণ তার নিজের সমস্ত সৃজনশীল চিন্তা দিয়ে
এই দেশের মঙ্গল চিন্তা করতে পারবে এবং সেই চিন্তা এই দেশের রাষ্ট্রনীতিতে নীতি নির্ধারণে জায়গা পাবে, সেই বাংলাদেশ করে তোলা দরকার। তরুণরা গত 15 বছর এই রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। যে দেশে তরুণরা ভোট দিতে পারে না, ন্যূনতম কোন নীতি নির্ধারণী কাজে তাদের কোন সৃজনশীল ভূমিকা রাখার সুযোগ রাখা হয় না, সেই দেশে রাষ্ট্র আর টিকতে পারে না, কারণ সে তার জনগোষ্ঠী থেকে ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের তরুণদের জন্য এমন জায়গা তৈরি করতে চাই যাতে করে রাষ্ট্র তার সমস্ত নীতি নির্ধারণে তরুণরা তাদের সৃজনশীল ভূমিকা নিয়ে জায়গা নিতে পারে, দেশকে রাষ্ট্রকে নিজের মনে করতে পারে এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের সমস্ত শক্তি দিয়ে তারা নিজেদের কর্ম এবং তৎপরতা চালাতে পারে। সেই বাংলাদেশ যদি করতে হয় তাহলে আপনাদের এখন থেকে বাংলাদেশের প্রতিটি পদক্ষেপ নিয়ে ভাবতে হবে এবং মনে রাখবেন আমাদের লক্ষ্য একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। এই বাংলাদেশে বাঙালি যেমন থাকবে তেমনি চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, মান্দি, ওরাও সমস্ত বাংলাদেশের অন্য জাতিরাও থাকবে। তাদের স্বীকৃতি ছাড়া তাদের উপরে রাস্তা হামলা করে দেন আপনারা, এটা বাংলাদেশ হয় না। এই দেশ কেবল মুসলমানের নয়, এই দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরও। এটা আমরা যেন সবাই মনে রাখি, সবাই মিলে এই বাংলাদেশ আমরা করব। এই দেশ কেবল পুরুষের নয়, নারীর এবং অন্য যে কোনো লিঙ্গীয় পরিচয়, এটা আমাদের সবাই মনে রাখতে হবে। এই দেশে যে রাজনৈতিক বিশ্বাসীকে অর্জন করুক না, রাষ্ট্রের কাছে সে নাগরিক হিসেবে তার অধিকার পাবে। যতক্ষণ না পর্যন্ত সে অন্যের উপর জবরদস্তি কিংবা অন্যায় করছে, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র তার অধিকারের সুরক্ষা দিবে।